নর্মাল ইন্ডিয়ান মায়েদের মতন মায়াদেবীরও খুব ইচ্ছা ছিল যে ওনার ছেলে বিনোদের বিয়ে খুব আড়ম্বরের সাথে হোক। বিনোদ ইউএসএতে পড়তো। আমি আমার ছেলের বিয়েতে পুরো শহরকে নেমন্তন্ন করব, আর জানো আমি ওর জন্য অনেক সুন্দর মেয়ে দেখে রেখেছি। আমার বিশ্বাস ওর মধ্যে থেকেই কাউকে না কাউকে বিনোদের পছন্দ হবেই। ভালো কথা, কিন্তু যদি বিনোদ নিজের জন্য আগের থেকে মেয়ে খুঁজে রাখে তো? কখনো তো ভালো কথা বলো। আমি জানি আমার বিনোদকে সে আমার পছন্দের মেয়েই বিয়ে করবে, এটা আমার বিশ্বাস। খুব ভালো কথা, আমি তো শুধু বলছিলাম। তুমি কিচ্ছু বলো না, সেটাতেই ভালো হবে। ঠিক আছে ঠিক আছে। আর মনে হয় বিনোদের বাবার কথা ভগবান শুনে নিলেন। বিনোদের দেখা জেনির সঙ্গে হয়, আর প্রথম দেখাতেই ভালো লেগে যায়। বিনোদ কিছু একটা বাহানা করে জেনির সঙ্গে দেখা করতে থাকে। আস্তে আস্তে এদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আর বন্ধুত্ব তাড়াতাড়ি প্রেমে পরিণত হয়। বিনোদের মা ছেলের অপেক্ষায় ছিল। এখনো বিনোদ আসতে 4 মাস বাকি। এসে যাবে, তুমি এত চিন্তা কেন করছো? চিন্তা না, এক্সাইটমেন্ট। ওই যে আমার বন্ধু মিনা আছে না, ওর মেয়ে খুব সুন্দর। আমি তো ওকে বিনোদের জন্য পছন্দ করে রেখেছি। আগে তো মিনা হ্যাঁ বলছিলই না, তারপরে যখন সে শুনলো বিনোদ আমেরিকাতে থাকে তখন তার হাব ভাবই পাল্টে গেল। হ্যাঁ হ্যাঁ, তুমি তো তার বিয়ের স্বপ্ন দেখে ফেলেছো হয়তো। আর এমনকি তুমি কি পরবেও? হ্যাঁ, গোল্ডেন শাড়ি। বাহ, একে বলে দিনের বেলা স্বপ্ন দেখা। এটা দিনের বেলা জেগে বসে স্বপ্ন দেখা নয়, আমার ছেলের বিয়ের স্বপ্ন। যাই বলো, এটা একটা স্বপ্নই তো। আগে বিনোদকে আসতে তো দাও, তারপরে ভাববে ওর বিয়ের ব্যাপারে। তোমার তো আমার সব কথাই খারাপ লাগে। আর এদিকে বিনোদ আর জেনির প্রেম বেড়েই চলেছিল। Hey Jenny, I'm planning to introduce you to my parents. Oh really? When? How? We are going to India together. Oh wow! জেনি খুব খুশি ছিল। সে বিনোদের ফ্যামিলির সাথে দেখা করার জন্য ইন্ডিয়া আসবে। সে খুব এক্সাইটেডও ছিল। যত বিনোদের ফেরার সময় কাছে আসছিল তত মায়াদেবীর উৎসাহ বেড়েই চলেছিল। মায়াদেবী ঘরে পেইন্ট করান, নতুন ফার্নিচার আনায়, আর বিনোদের রুমটা পুরো পাল্টে দিয়েছিল। এখন এই ঘরটা আমার ছেলের জন্য একদম ঠিক ফরেন রিটার্ন। ইউএসএতে জেনি খুব এক্সাইটেড ছিল। সে প্রায়ই বিনোদকে জিজ্ঞাসা করত যে তার বাবা মায়ের কি পছন্দ। হোয়াট ফুড ডু ইউর প্যারেন্টস লাইক? Typical Indian food. Oh, জেনি ইউটিউবের সাহায্যে ইন্ডিয়ান খাবারও বানাতে শুরু করে দিয়েছিল। ট্রাই দিস। ও ডাল, আরে বাহ, মজা এসে গেল। মায়ের ডালের কথা মনে পড়ে গেল। কিছুদিন পর্যন্ত জেনি আলাদা আলাদা খাবার ট্রাই করে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান খাবার বানানো শিখছিল। এখন বিনোদের বাড়ি ফিরতে কিছু দিনই বাকি ছিল। সে ঘরে ফোন করলো। আরে বাবা বিনোদ, কেমন আছিস তুই? আমি একদম ভালো আছি, আর 2 দিন পরে আমি ইন্ডিয়াতে আসছি। শুনছো শুনছো, বিনোদের ফোন এসেছে। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি তোর জন্য অনেক সারপ্রাইজ রেখেছি। আরে তুমি একলাই কথা বলবে না, আমাকেও দেবে? নাও নাও, কথা বলো। হাই বাবা, তোমার শরীর কেমন আছে? খুব ভালো, তুই বল তোর খবর কি? আমি খুব ভালো আছি বাবা। আর মাকে বলো না যে আমি ওনার জন্য একটা বৌমা খুঁজে নিয়েছি। এইটা ওনার জন্য সারপ্রাইজ। কি? বিনোদের কথা শুনে মুকেশ নিজের বউয়ের মুখ দেখতে থাকে। কি হলো? হ্যাঁ, কিছু নয়। শেষমেশ সেই দিন এসে গেল যেদিন বিনোদ আর জেনি ঘরে ফিরল। মায়ার দরজা খুলে বিনোদকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। কিন্তু যেই জেনি সামনে এলো ওনার মনটা খারাপ হয়ে গেল। এটা কে? তোর কোনো বন্ধু নাকি? না মা, এ জেনি, তোমার হবু বৌমা। কি? এই শুনে মায়াদেবীর মনে খুব ধাক্কা লাগলো। আরে তোমরা বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, এসো মা। কম জেনি।
মুকেশ সিচুয়েশন সামলানোর চেষ্টা করছিল, কিন্তু মায়াদেবীর সব উৎসাহ শেষ হয়ে গিয়েছিল। ওনার সব ইচ্ছেতে কেউ জল ঢেলে দিয়েছিল। জেনি বুঝতে পারছিল যে বিনোদের মা খুশি নয়, তাই সে বিনোদের কাছে গেল। আন্টি ডাজন্ট লাইক মি। তেমন কিছুই নয়, ওনার সঙ্গে টাইম স্পেন্ড করো, শি উইল লাভ ইউ। পরের দিন মায়াদেবীর ঘুম থেকে ওঠার আগেই টেবিলে লুচি তরকারি রেডি ছিল, আর যেই উনি উঠে ডাইনিং টেবিলে আসলেন, জেনি ওনার জন্য চা নিয়ে এলো। এইসব অর্ডার করে আনিয়েছো? না, বানিয়েছি, আই কুকড দ্যাট। সত্যি? ইয়াস। মায়াদেবী চা খেয়ে খুশি হয়ে গেলেন। তারপর উনি লুচি তরকারিও খেলেন। বাহ, তুমি কোথা থেকে শিখলে এসব? একটু বিনোদ আর একটু ইউটিউব। আরে বাহ। আস্তে আস্তে জেনি মায়াদেবীর সঙ্গে সময় কাটায়। ওদের দুজনের ভালো ভাব হয়ে যায়। মায়াদেবীও জেনিকে কুকিং শেখাতে শুরু করে। আন্টি, আমি আপনার রেসিপির ভিডিও ইউটিউবে দিলাম, দেখুন কত লাইক এলো। দেখাও আমাকে। এখন আপনি ফেমাস ইউটিউব শেফ। এই শাশুড়ি বৌমার জুটি এখন জমে গেল। মায়াদেবী খাবার বানাতো আর জেনি সেটা ভিডিও করে ইউটিউবে আপলোড করত। খুব তাড়াতাড়ি এই শাশুড়ি বৌমা ইউটিউবে স্টার হয়ে গেল। আমার ভালো বিদেশি বৌমা। মথুরাপুর, এই ছোট্ট গ্রামে অমর নামে একটি ছেলে থাকত। অমরের ক্রিকেট খুব পছন্দ ছিল। মোটু, আমি কি তোদের সাথে খেলতে পারি? আমাদের টিমে? দেখ অমর, আমাদের টিমে খালি ভালো খেলোয়াড়রাই খেলতে পারে। আমিও একজন ভালো খেলোয়াড় মোটু। ও তাই বুঝি? একটা কাজ কর, যা গিয়ে ব্যাটিং কর। অমর খুব খুশি হয়ে ওখানে ব্যাটসম্যানের থেকে ব্যাট নিয়ে নেয়, আর মন্টু নিজের বলারের কাছে যায়। মথুরাপুর এক্সপ্রেস, তুই তোর সব থেকে জোরে বলটা কর, দেখি তো কত বড় খেলোয়াড়। মন্টুর কথা শুনে মথুরাপুর এক্সপ্রেস দৌড়ে গিয়ে বোলিং করে, কিন্তু বলটিকে না মেরে অমর ভয় দাঁড়িয়ে থাকে আর বোল্ড হয়ে যায়। আরে এটা কি অমর, বল কি করে হিট করে ভুলে গেছিস নাকি? আরে না না, আমার তো মনে হয় ও ভয় পেয়ে গেছে। মন্টু আর ওর বন্ধুরা অমরকে জ্বালাতন করতে থাকে। এটা শুনে অমর ওখান থেকে পালিয়ে যায় আর নিরাশ হয়ে বাড়ি ফেরে। কি হলো অমর? বাবার জিজ্ঞেস করাতে অমর মাঠে কি হয়েছিল সেটা বলে। কিন্তু অমর, খালি একবার আউট হয়ে গেলে কেউ যদি হার মেনে নেয়, তাহলে আমরা কোনোদিন টেন্ডুলকার, ধোনি এদের মতন মহান খেলোয়াড় পেতাম না। ফেলিয়ারই তো সাকসেসের প্রথম সিঁড়ি। কিন্তু আমিও তো ভালো খেলোয়াড় না বাবা। ভালোই হবে যদি আমি এর আগে ক্রিকেট না খেলি। বেটা, আমি তোমাকে কোনো জোর জবরদস্তি করতে চাই না, কিন্তু তুমি এমন ভাবে হার মেনে নিচ্ছ, সেটা আমার ভালো লাগছে না। অমর বাবাকে কিছু না বলে নিজের রুমে চলে যায়। অমরের অবস্থা দেখে বাবা চিন্তিত হন। অমর ক্রিকেটকে ভালোবাসে সেটা তো আমি জানি, কিন্তু এই ভয়টা ওর মনের মধ্যে বেশি ঘর করছে। ভগবান, এর ভয়ের থেকে বেরোবার তুমি কোনো রাস্তা দেখাও। এক রাতে অমর একলা রাস্তায় হাঁটছিল। তখনই সেই নির্জন রাস্তায় অমরের সামনে একটা বুড়ো সাধু আসে। দাঁড়াও বাবা, তোমাকে খুব হয়রান দেখছি। না না সাধু বাবা, এমন কোনো কথা নেই। মিথ্যে কথা বলো না। আমি আমার দিব্য শক্তি দিয়ে তোমার হয়রানি বুঝতে পেরে গেছি। তুমি অনেক বড় ক্রিকেটার হতে চাও, তাই তো? ওরে পাস, এটাই নি কি করে জেনে গেলেন? এটা ভাবছো আমি কি করে সব জেনে নিলাম? আমার কাছে দিব্য শক্তি আছে। আমি এটাও জানি যে তোমার ভেতর একটা ভালো ক্রিকেটার হওয়ার সব যোগ্যতা আছে, কিন্তু তোমার নিজের ভয় তোমার ওপরে চেপে বসেছে। হ্যাঁ বাবা, চিন্তা করো না, আমার কাছে এর সমাধানও আছে। এই নাও। এটা বলে সাধু হাত ওপরে করেন আর ওনার হাত থেকে একটা জোরালো আলো বেরোয়। অমর চোখ বন্ধ করে ফেলে।
চোখ খুললে পরে সে একটা ব্যাট দেখে। ব্যাট? এটা এমনি সেমনি ব্যাট না, এটা একটা মায়াবী ব্যাট। মায়াবী ব্যাট? হ্যাঁ, এই ব্যাটের ভেতর তেন্ডুলকর, কোহলি, ধোনি সবার শক্তি আছে। এই ব্যাটটাকে যে ব্যবহার করবে তাকে কেউ হারাতে পারবে না। সত্যি? 16 আনা সত্যি। যাও, এই ব্যাট তোমার স্বপ্ন অবশ্যই পুরো করবে। ধন্যবাদ, ধন্যবাদ সাধু বাবা। সাধুকে ধন্যবাদ দিয়ে অমর ব্যাটটা নিয়ে দৌড়ে বাড়ি ফেরে। সে মায়াবী ব্যাটটা অমরের ভেতরে কনফিডেন্স ভরে দেয়। আর পরের দিন অমর মাঠে নামে। মোটু, আমাকেও তোদের টিমে নিয়ে নে না, আমিও খেলতে চাই। আগে ওই ছোট্ট বাচ্চাগুলোর কাছে বল ব্যাট কি করে খেলে সেটা তো শেখ, তারপর আমাদের সাথে ম্যাচ খেলতে আসিস। যা। আরে আজকে আমি খুব ভালো খেলবো মোটু। আজকে আমার কাছে এই মায়াবী ব্যাট আছে। কি মায়াবী ব্যাট? বোকা বানাবার ভালো যুক্তি বার করেছিস তুই, কিন্তু আমার উপরে কাজ করবে না। এমনিতেও আমার টিমে অনেক খেলোয়াড় আছে, আর এখন ম্যাচটাও শেষ হতে চলেছে। মন্টু অমরকে নিজের টিমে নিতে চায় না। আর তখনই অন্য টিমে একটা খেলোয়াড় তাদের কাছে আসে। এই মোটু, আমাদের একটা প্লেয়ার অসুস্থ, ও খেলতে পারবে না। এর মানে আমরা ম্যাচ এমনি জিতে গেছি। এমনিতেও আমাদের মথুরাপুর এক্সপ্রেসের লাস্ট বলে কেউ 6 মারতে পারবে এমন কেউ জন্ম নেয়নি। অমর মন্টুর কথা শুনে ভাবতে লাগলো, এটা তো খুব ভালো সুযোগ এই জাদুই ব্যাটটা পরীক্ষা করার। শোন গোলু, যদি তুই চাস তো আমি তোদেরকে এই ম্যাচটা জিতিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এর কাছে একটা মায়াবী ব্যাট আছে, ওই ব্যাটটা দিয়ে নাকি যা ইচ্ছে তাই করতে পারে। একে নিজের টিমে নিয়ে নে, এমনিতেও তোর কাছে আর কোনো প্লেয়ার তো নেই। ঠিক আছে। একে সেদিনের মতো প্রথম বলেই আউট করে দে রে। বড় এসেছে মায়াবী ব্যাটওয়ালা। ধোনির মতন শক্তি আমার চাই। 1 বল 6 রান। এইবার ওর মথুরাপুর এক্সপ্রেস দৌড়ে গিয়ে বোলিং করে। আর ওমর সেই বলটায় জোরে ব্যাট ঘোরায়। বল বাউন্ডারির বাইরে চলে যায় আর ওরা সিক্সার বলে চেঁচায়। সেই দিনের পর থেকে বড় স্কোর করতে হলে বা জমে খেলতে হলে অমর মায়াবী ব্যাটটার কারণ প্রত্যেক ম্যাচে খুব ভালো ব্যাটিং করতে শুরু করলো, যার কারণ ওদের টিম সব বড় বড় টুর্নামেন্ট জিততে শুরু করলো। অমরের খেলায় তার বাবাও খুব খুশি ছিলেন। তো অমরের এই সফলতায় মন্টু আর ওর বন্ধুরা খুব হয়রান। কালকের ম্যাচটা যে করেই হোক আমাদের জিততে হবে। কিন্তু ওই অমরটার আমরা কি করি? পুরো মথুরাপুরে আমার বলকে কেউ ভালোভাবে খেলতে পারে না, আরে অমর শুধু 4 আর 6 মারতে থাকে। কি জানি কি জাদু হয়েছে, আগে তো কখনো এমনি করে খেলতো না। জাদু? ঠিক সেই সময় মন্টুর সেই মায়াবী ব্যাটটার কথা মনে পড়ে। এবার বুঝতে পেরেছি এই জাদুগুলো কি। তোরা ভাবিস না, কালকের ম্যাচটা আমরাই জিতবো। পরের দিন ঘুম ভাঙলে অমরের দেখেন তার ব্যাটটা নেই। আরে আমার ব্যাটটা কোথায়? অমর বাইরে এসে বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা, তুমি আমার ব্যাটটা দেখেছো? না বেটা, ওটাকে তো তুই নিজের রুমের ভেতরেই রাখিস। হ্যাঁ বাবা, কিন্তু এখন ওটা ওখানে নেই। আমি সব জায়গায় খুঁজেছি, এখন কি করি? আজকের ম্যাচ আমি আমার ব্যাট ছাড়া কিভাবে খেলবো? কোনো ব্যাপার না অমর, অন্য কোনো ব্যাট দিয়ে খেলে নে। না বাবা, তুমি কিছুই বোঝো না, আমার ওই ব্যাটটা মায়াবী ছিল, কোনো সাদা দাড়িওয়ালা বাবা দিয়েছিল। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানো বাবা? কারণ সেই সাধু মহারাজ আমি ছিলাম। কি? অমর, আমি জানতাম সেদিনের ঘটনার পর তুই খুব ভয় পেয়ে গেছিলি। সেই ভয়টা তোর মনের মধ্যে এমন ঘর করে গেছিল যে তুই ভুলে গেছিলি তোর ভেতর কত জাদু আছে। ব্যাস, আমি ওই মায়াবী ব্যাটের একটা ছোট্ট নাটক করলাম আর রেজাল্ট তোর সামনে আছে। তার মানে ওসব
তুই নিজেই করেছিলি সেটা, আর এমন একটা জাদু দিয়ে যে সেটা কেউ তোর থেকে কাটতে পারবে না। তো যাও, সেই জাদু দিয়েই আজকের ম্যাচটাও জিতে আসো। এটা শুনে অমর খুব খুশি হয়। সেই ম্যাচটা অমরের টিম জিতে যায়। যদিও মন্টু সেই চুরি করার ব্যাটটা নিয়ে খুব চেষ্টা করলো, কিন্তু অমরের মতন ওর মধ্যে কোনো জাদু ছিল না। তোমরাও নিজের মধ্যে নিজের জাদু জাগাও, দেখবে তোমরাও সফল হবে।